Dear viewers, good evening and assalamu alaikum. Welcome to another episode of Talk to Doc Amar Kotha, presented by Rejuva by Dr. Irin. ফেসবুকের এই লাইভ প্রোগ্রামটি হোস্ট করার জন্য আপনাদের সাথে আছি আমি ডক্টর মলি এবং আমাদের সাথে আজকে যিনি গেস্ট হিসেবে আছেন তিনি তার কর্মস্থলে অত্যন্ত পরিচিত একজন ব্যক্তিত্ব যিনি তার কর্মগুণ সফলতা এবং উৎসাহ দিয়ে জয় করে নিয়েছেন অনেক অনুসারীদের মন। দর্শক আমরা আর সময় নষ্ট না করে দেরি না করে পরিচিত হয়ে আজকের গেস্টের সাথে ডক্টর জেসমিন মঞ্জুর, ডিপার্টমেন্ট অফ ডার্মাটোলজি, সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড কোঅর্ডিনেটর, এভারকেয়ার হসপিটাল, previously known as Apollo Hospital. Thank you, Molly. How are you, madam? I'm fine. How are you? I'm fine. It's been so long. I met you It's in long. the show last. Yes. Exactly. So nice to have you. এই কারেন্ট কনটেক্সটের প্রেক্ষাপটে আসলে আমরা তো কেউই ওরকম ভালো নেই, তারপরও ভালো থাকার চেষ্টা করছি। তো এখন ম্যাডাম কিরকম যাচ্ছে, মানে সময় কিভাবে যাচ্ছে বা প্র্যাকটিসটা আসলে কিভাবে হচ্ছে এখন আর কি, যদি জিজ্ঞেস করি যে আমরা কি হসপিটালে যাচ্ছি নাকি ওভার দ্য ফোনে ট্রিটমেন্ট দিচ্ছি, আসলে এখন কি করছি আমরা? মলি, সময় তো খারাপ আসলে। এখন তো দ্য সিচুয়েশন বাংলাদেশে, অনেক পেশেন্ট, অনেক কিছু। আমরা তো মার্চের মিডল থেকে শুরু করেছিলাম মানে এটা ফেস করা, আর এখন তো পেশেন্ট হিসেবে যেটা আছে, ইনফেকশন হিসেবে পিকে, একদম পিকে আছে। তো আমরা প্রথম থেকে যেটা করেছিলাম, আমরা টাইম শর্ট করে দিয়েছিলাম, আর যেদিন আমরা বসতাম সেদিন হয়তো অন্য ডক্টররা বসতো না, তাতে করে এই যে ক্রস ইনফেকশন এগুলো বন্ধ হতো। মানে অল্টার করে করে আর কি, ডিপার্টমেন্ট ওয়াইজ অল্টার করে বসাটা। আচ্ছা, যাতে এই ডক্টরের, নার্স এবং পেশেন্ট সবার সাথে যেন ইন্টারাকশন হয়ে ক্রস ইনফেকশনটা, টু প্রিভেন্ট ক্রস ইনফেকশন। তো এখন আমরা কিন্তু একটু বাড়িয়েছি দেখা, কারণ এখন তো আমরা একটু প্রোটেকশনে একটু অভ্যস্ত হয়ে গেছি। যেমন আমরা খুব ভালো রকম প্রোটেকশন নিয়ে সপ্তাহে 3 দিন পেশেন্ট দেখছি, বাট সবচেয়ে মোস্টলি পেশেন্ট যেটা দেখছি আমরা টেলিমেডিসিনে। আর ডার্মাটোলজি ইজ এ মানে ভেরি ফেভারেবল সাবজেক্ট ফর টেলিমেডিসিন। আর ডার্মাটোলজি টেলিমেডিসিন কিন্তু বহুদিন থেকেই চলে, বাট এই অনেক আগে থেকে আমাদের প্র্যাকটিসটা মানে এখন হচ্ছে, কিন্তু অনেক আগে থেকে কিন্তু এটা একটা হিস্ট্রি আছে যে টেলিমেডিসিনের যে প্র্যাকটিসটা সেটা বেসিক্যালি ডার্মাটোলজির অনেক কিছু দিয়ে শুরু হয়েছিল। হ্যাঁ, কারণ ডার্মাটোলজি তো ইজ এ ভিজুয়াল অর্গান, সো ইউ ক্যান সি ইট, এবং ছবি যখন পাঠায় পেশেন্ট ওটা খুব ভালো করে বোঝা যায় এবং আমরা ডায়াগনোসিস করতে পারি, মানে ক্লিনিক্যাল আইডিয়া মোটামুটি আসলে বুঝে যাওয়া যায়। একদম একদম। কারণ যখন আমাদের চেম্বারে আসে পেশেন্ট, আমরা কিন্তু পেশেন্টের অত কাছে আসতে পারি না। আগে যেমন সুন্দরভাবে আমরা এক্সামিনেশন করতে পারতাম, থরো এক্সামিনেশন করতে পারতাম, এখন কিন্তু উই অ্যাভয়েড। এটা পেশেন্টের সেফটির জন্য, আমাদের সেফটির জন্য। তো এটা করতে যেয়ে দেখা যায় যে চেম্বারে যে পেশেন্টরা আসে তাদেরকে একটু কমই আমরা ভালো করে থরলি দেখতে পারি না। মানে আই এম নট স্যাটিসফাইড উইথ সিইং পেশেন্ট ইন দ্য চেম্বার, বাট আই এম মোর কমফোর্টেবল ইন টেলিমেডিসিন। ইম্পর্টেন্ট পয়েন্ট, কিন্তু অন দ্য আদার হ্যান্ডে কি মানে পেশেন্টদের এটা কি থাকে, মানে ফিডব্যাকটা কি থাকে, তারা কি কতটা স্যাটিসফাইড? ডেফিনেটলি স্যাটিসফাইড, কারণ তাদেরকে কষ্ট করে এই ইনফেকশনের ভয় নিয়ে হসপিটালে আসতে হচ্ছে না, এবং বার হলে তো তাদেরকে অনেক প্রোটেকশন ইউজ করতে হয়, সেটাও তো একটা চ্যালেঞ্জের ব্যাপার। তারপরে এবং যাদের ডার্মাটোলজিক্যাল প্রবলেম গুলো আছে তাদের জন্য হয়তো একটু বেশি চ্যালেঞ্জ হয়ে যায় উইথ আদার থিংস মেইনটেইন করে আসাটা। আর ডার্মাটোলজি আমি বলেছি যে ভিজুয়াল অর্গান, থ্রু টেলিফোন আমরা জাস্ট হোয়াটসঅ্যাপে, জাস্ট ভাইবারে সুন্দর করে দেখে যা ছবিগুলো পেশেন্ট পাঠায় ওগুলোকে বড় করে ছোট করে দেখে ভালো করে করে হিস্ট্রি নিয়ে খুব সুন্দর দেখতে পারি। পেশেন্টের রিস্ক নিয়ে আসার এখন কোনো দরকার নাই। আরো 1-2 মাস যদি এরকম পেশেন্টরা টেলিমেডিসিন করতে থাকে, আর ফলো আপ পেশেন্ট গুলো আমাদের সবচেয়ে উপকার হয়, যাদেরকে চেম্বারে অলরেডি দেখেছি, এরপরে এটা আমরা টেলিমেডিসিনে দেখলাম। যখন আর কি ডায়াগনোসিসের ইস্যুটা থাকে না, জাস্ট খালি রিপোর্টটা দেখে হয়তো বা ট্রিটমেন্ট বা ফার্দার ফলো আপ এর ইস্যু থাকে, তখন আরো বেশি ইজি হয় এটা। আর একটা জিনিস আছে যে পেশেন্টরা আমাদের অন্য ডিস্ট্রিক্ট থেকে আসতো, চিটাগাং থেকে আসতো, খুলনা থেকে আসতো, অন্য জায়গা থেকে আসতো, তাদের জন্য ভীষণ মানে ইটস কাইন্ড অফ ব্লেসিং। অ্যাকচুয়ালি আমি টেলিমেডিসিন বহুদিন থেকে থাকছে না, রিস্কও থাকছে না টেলিমেডিসিন, কিন্তু আমি বহু আগে থেকে আই লাভ দিস কনসেপ্ট, এবং আমি বহু আগে থেকে বলে এসেছি যে এটা চালু করো।
বাট তাহলে ম্যাডাম দিস আমি বলবো যে ফর দিস যে এটা একটা মানে প্র্যাকটিসের ক্ষেত্রেও একটা নতুন মানে বেস্ট চ্যাপ্টার থিংস, বেস্ট থিংস। ব্লেসিংস হয়েছে এবং পেশেন্টরাও স্যাটিসফাইড হচ্ছে ইন কেস অফ ডেফিনেটলি। ডার্মাটোলজি যদি আমরা বলি। ওকে, কারণ তো ম্যাডাম তাদেরকে দেখা, ডার্মাটোলজি। ডায়াগনোসিস আর ট্রিটমেন্টের কোনো অসুবিধা হচ্ছে না, আমরা সুন্দর প্রেসক্রিপশন পাঠিয়ে দিচ্ছি, তারা এই করে ওকে, আবার ফলো আপ মেনটেন করছে, এই আর কি। ওকে, সো আমরা প্রফেশনাল লাইফটাতে একটু একটু ইনক্লুড করলাম যে ম্যাডামের প্র্যাকটিসটা ম্যাক্সিমাম এখন টেলিমেডিসিনে হচ্ছে এই কোভিড-19 সিচুয়েশন, এবং পেশেন্ট এবং ডক্টর আপনার বোথ সাইড থেকেই আসলে স্যাটিসফ্যাকশনটা আছে এখানে। একটু ডেফিনেটলি। যদি আমি একটু ছোটবেলায় যাই, একটু হিস্ট্রিতে আসি যে ছোটবেলাটা কেমন ছিল, মানে কিরকম ছিল, যে খুবই পড়াশোনার মধ্যে দিয়ে অথবা সব ধরনের সবকিছু মিলিয়ে কিরকম ছিল ছোটবেলাটা? ছোটবেলাটা আমার জন্ম রংপুরে, এবং আমি তিন হুম। ভাই বোন, আমি সবচেয়ে বড় বোন আর কি, আমার ছোট দুটো ভাই আছে। আমার আব্বা কথা একটু বলি। আমার আব্বা আর্মিতে ছিলেন, পরে তাড়াতাড়ি রিটায়ার করে উনি বিজনেসে ঢুকেছেন, হি বিকাম এ ভেরি সাকসেসফুল বিজনেসম্যান। খুব দানশীল এবং পরোপকারী একজন মানুষ ছিলেন, একটু রাগ ছিল, বাট হি ওয়াজ দ্য বেস্ট পার্সন অ্যান্ড হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, হি ওয়াজ ভেরি অনেস্ট। চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট ছিলেন, ভাইস প্রেসিডেন্ট, বহুদিন কাজ করেছেন, লায়ন্স করতেন। আর আমার আম্মার কথা যদি বলি, আম্মা খুব সুন্দর একজন মানুষ, যেমন দেখতে তেমনি আমার ভিতরটাও অনেক সুন্দর একটা মেন্টালিটি ছিল। আম্মাও খুব পরোপকারী ছিলেন, মানুষের জন্য করতেন। আম্মা খুব ভালো রাঁধতে পারতেন এবং আম্মা খাওয়াতে ভীষণ পছন্দ করতেন। সো এরকম একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে আমি বড় হয়েছি। আম্মা আব্বার সাথে সমস্ত মিটিং এ যেত, চেম্বার অফ কমার্সে, লায়নেস মিটিং এ যেত। সো খুব আধুনিক মনা ছিলেন আব্বা আম্মা দুজনেই। আর কিন্তু আমাদেরকে যখন মানুষ করেছে, ভাই বোনদেরকে, তারা খুব প্রোটেক্টিভ ছিলেন, অসম্ভব মানে প্রোটেক্টিভ স্ট্রিক্ট ছিলেন, ছিলেন খুবই আর কি। অসম্ভব। ফ্রেন্ডদের বাসায় যেয়ে অনেক আড্ডা দেয়া, হুম। ইয়ে করা, অনেকক্ষণ থাকা একদম পছন্দ করতেন না। তো মোর আর লেস চাইল্ডহুডটা আমার একটু লোনলিনেস এর মধ্যেই গেছে। সো ইট ওয়াজ এ লোনলি চাইল্ডহুড বলবো। ওকে, তো বাট ফর সাম এক্সটেন্ট আমার মনে হয় যে ফর সাম এক্সটেন্ট ম্যাডাম এগুলো মনে হয় দরকারও আছে, বিকজ অ্যাবসলিউটলি, আমরা উই আর আসলে ভেরি হ্যাপি। হ্যাঁ, হ্যাঁ, যে ফর সাম এক্সটেন্ট সেটাই। এগুলো দরকার এই জন্য যে তাহলে অনেক কিছু শিখে ফেলা যায় ওই চাইল্ডহুড অনেক থেকেই। কিছু। কিছু এথিক্স, কিছু ডিগনিটি, ওগুলো ওই সময় ডেভেলপ করে যায় চাইল্ডহুড থেকে। আমি ডেফিনেটলি। একটু যদি আসি ম্যাডাম এডুকেশনাল লাইফটাতে, যেহেতু রংপুরে ম্যাডাম আপনি ছিলেন, জি। উম মানে কখন এরকম মনে হয়েছে, বা এরকম কি প্যারেন্টস এর ইচ্ছা ছিল কিনা যে আপনি ডক্টর হবেন, বা কখন মনে হয়েছে যে আমার মানে ডক্টর হতে চাই, বা সেভাবে আপনি পড়াশোনা করেছেন, বা সে ধরনের ইচ্ছাটা কখন হয়েছে? আমার স্কুলিংও রংপুরে, তারপরে আমার কলেজ কারমাইকেল কলেজে, রংপুর গার্লস স্কুলে পড়েছি, স্কুল কারমাইকেল কলেজে আমার ইন্টারমিডিয়েট করেছি। আর ডাক্তার তো আমি সবসময় হতে চেতাম, এবং আমার প্যারেন্টসও আমাকে ডাক্তার বানাতে চেত। তো এমন যদি কোশ্চেন হয়, তুমি যদি জিজ্ঞেস করো যে তুমি ডাক্তার না হলে আর কি হতেন, তা আমি তোমাকে অ্যান্সার করতে পারবো না। কারণ আমার ফার্স্ট মানে চয়েস, ইচ্ছাটা সেকেন্ড আপনারও চয়েস, ছিল। ওকে, মানে আমার অলওয়েজ দ্য চয়েস ওয়াজ টু বি এ ডক্টর। ওকে, ফার্স্ট চয়েস, ওকে, সেকেন্ড চয়েস অ্যান্ড থার্ড চয়েস, অল আর ওকে। তো ডক্টরস। ম্যাডাম সো এমবিবিএস টা কোথা থেকে ছিল, কোন কলেজ থেকে ছিল? সেটা বলছি, মানে আমাদের সময় যে ইয়েটা হয়, মেডিকেলে যে ভর্তিটা হয়, সারা বাংলাদেশ মিলে হয়েছিল। তো হুম, হুম। আমি সিলেক্ট হয়েছিলাম রংপুরে, তারপরে রাজশাহী মেডিকেল কলেজে এবং চিটং মেডিকেল কলেজে। বাট আম্মা তো যেতে দিবে না। আই হুম, হুম, টোল্ড হুম। ইউ দ্যাট হাউ প্রোটেক্টিভ মানে শি অ্যান্ড মাই ফাদার ওয়াজ। তো আম্মা চুজ করলো যে না, আব্বা আম্মা চুজ করলো যে রংপুরেই পড়বো। তো ওকে, দেন আই হ্যাভ ওকে, ডিসাইডেড টু ওকে। স্টাডি ইন রংপুর। সো আমি রংপুর মেডিকেল কলেজ থেকে আমার মেডিকেল এমবিবিএস পাশ করেছি। তো একটা 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 স্পেশালিটি ম্যাডাম আপনি চুজ করেছেন, দ্যাট ইজ ডার্মাটোলজি। আমরা আসলে খুব খুব মানে খুব ইনজেনারেলি বলে ফেলি যে ফর দ্য বিউটিফিকেশন, বাট দ্য ভাস্ট দ্য সাবজেক্ট ইজ অনলি দ্য ডার্মাটোলজি নোজ। তো আমি একটু জিজ্ঞেস করবো যে সবসময় কিন্তু একটা এখন হয়তো বা একটু চেঞ্জ হচ্ছে ট্রেন্ড অর দ্য ডিজায়ার, বাট সবসময় কিন্তু সবাই মহিলাদেরকে ডাক্তারি পড়ছে ভাবলেই পরের ওয়ার্ডটাতে আসে যে গাইনোকোলজিস্ট হতে হবে বা গাইনিতে অ্যাবসলিউটলি। পড়তে হবে। So why you choose that to become a dermatologist? What came in your mind to go for dermatology? আমি যখন ইন্টার্নশিপ করি তখন আমার বিয়ে হয়ে গেল। এরপরে হুম, আমার আম, আহ, ইয়ে হলো,
প্লেসমেন্ট হলো সালিমুল্লাহ মেডিকেল কলেজে, তখন গাইনিতে আমি ইমার্জেন্সি মেডিকেল অফিসার। তো এরপরে ওখানে গাইনির অবস্থা দেখে আস্তে আস্তে প্রথম দিকে একটু গাইনি ইচ্ছা ছিল, বাট তারপরে আমার মনে হলো যে না, দিস ইজ নট মাই ফিল্ড, আই এম নট গেটিং ইন্টারেস্ট ইন ইট। তো তখন আমার ডার্মাটোলজি ওয়াজ দ্য মানে খুব ফেভারিট সাবজেক্ট ছিল। এবং আমার কাছে মনে হতো কেন জানি তখন, তখন তো অনেকদিন আগের কথা বলছি, যে ডার্মাটোলজি মেয়েদের জন্য খুব ভালো সাবজেক্ট হবে। এবং এখন তো তুমি মলি জানো যে ডার্মাটোলজি ইজ দ্য মোস্ট ডিমান্ডিং সাবজেক্ট ইন দ্য ওয়ার্ল্ড। আর ইউএসএ তে তো ডার্মাটোলজিতে রেসিডেন্সি পাওয়া ইজ দ্য মোস্ট টাফেস্ট থিং দেয়ার। আর ডার্মাটোলজি, তুমি অ্যাস্থেটিক ডার্মাটোলজির কথা বলছিলে, তো অ্যাস্থেটিক ডার্মাটোলজির কথা বলবো, দিস ইজ পার্ট অফ ডার্মাটোলজি, ইটস নট হোল ডার্মাটোলজি। So that's the people in general thinking, but that's No, why not I at all. was saying that. Yes, that's why I was mentioning that how the vast the subject is. Not at all. So কিন্তু থিং ইজ হ্যাঁ, দ্যাট তুমি ভালো অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট হতে গেলে তোমাকে কিন্তু ভালো ডার্মাটোলজিস্ট হতে হবে। দ্যাট ইজ হতে দ্য হবে। মোস্ট ইম্পর্টেন্ট থিং। That is a branch of dermatology, not the দ্যাট ইজ entire. পার্ট অফ Um, নট দ্য এন্টায়ার। তো যদি ম্যাডাম এখন এমবিবিএস যারা পড়ছে তাদের মধ্যে অনেকেরই ইন্টেনশন থাকে যে হ্যাঁ আমি বিং এ ওমেন, আসলে সবারই একটু ইচ্ছা থাকে যে হয় গাইনোকোলজি, বাট দ্য সেকেন্ড ইস্যুটাতেই তাদের মধ্যে ডার্মাটোলজি পড়ার জন্য কিন্তু একটা স্পৃহা থাকে বা একটা ইন্টেনশন থাকে। যদি তাদের উদ্দেশ্যে আমি একটু জিজ্ঞাসা করি যে কি ধরনের মাইন্ডসেট আপ রাখা উচিত, যে আমি এমবিবিএস টা পাশ করার পরে আসলে কোন লাইনটাতে যাওয়া উচিত, মানে কিভাবে করে এটার দিকে আগানো উচিত, টু বি এ ডার্মাটোলজিস্ট অর টু বি এ সাকসেসফুল ডার্মাটোলজিস্ট? থিং ইজ দ্যাট এমবিবিএস পাস করার পরেই তো এই এমবিবিএস হচ্ছে এবিসি লেভেল, স্কুল লেভেল মেডিকেল সায়েন্সের। এরপরেই আসে আমরা এখন কিসে পোস্ট গ্রাজুয়েশন করব। এবং এই পোস্ট গ্রাজুয়েশন যখন করতে যাই আমাদের এক একজনের এক এক রকম ইন্টারেস্ট থাকে। এবং আমি যেটা বলবো যে ইউ হ্যাভ টু সি এ ড্রিম, অ্যাকচুয়ালি ড্রিমিং পাওয়ারটা থাকতে হবে যে আমি এটা হতে চাই, এবং এটাতে কনসিস্টেন্ট থাকলে, রিলেন্টলেসলি এটার পিছনে কাজ করলে ডার্মাটোলজিস্ট হওয়া, ভালো ডার্মাটোলজিস্ট হওয়া কোনো ব্যাপার না। সো ইউ হ্যাভ টু মানে ইউ হ্যাভ টু ড্রিম ইট অ্যাকচুয়ালি, স্ট্রং ড্রিমার হতে হবে। মানে সেই তারপরে ইচ্ছা শক্তিটা এবং সেই স্বপ্নটা ইচ্ছা থাকতে শক্তিটা হবে। থাকতে হবে ডেফিনেটলি। এবং হলে পরে আমি মনে করি না যে কোনো সাবজেক্ট কারো জন্য, সে ছেলে হোক মেয়ে হোক, তার জন্য টাফ। But you have to be very passionate about your what you love actually, and hear your mind actually, what your mind says, and do it, just do it. So So এটাই আমার basically, অ্যাডভাইস। after okay, so the thing is, যদি after passing the MBBS, they should go for the post graduation in dermatology and have to have that desire to become a successful dermatologist. তাহলে হয়তো বা আমার মনে হয় পোস্ট গ্রাজুয়েশনে যে পড়াশোনা করানো হয় সেগুলো আসলে আত্মস্থ করাটা বা সেটাকে আসলে নিজের মধ্যে ধারণ করাটার জন্য সেই উইল পাওয়ারটা থাকতে হবে। সেটা একটা ডার্মাটোলজি বড় কানেকশনে আসলো, বাংলাদেশে যদি পড়তে চায় সেটা কিভাবে পড়বে, অথবা দেশের বাইরে যদি পড়াশোনা করতে চায় সেটা কিভাবে, কোথা থেকে শুরু করবে, কোথায় কোথায় পড়তে পারে, এই ইনফরমেশন গুলো যদি গ্যাদার করতে থাকে, তাদের এইমে যদি তারা একদম অ্যাডামেন্ট থাকে, দে ক্যান বি, ডেফিনেটলি দে ক্যান বি। ডেফিনেটলি। ম্যাডাম, আমরা এই যে আমাদের প্রোগ্রামগুলোতে, এই যে লাইভ প্রোগ্রামে আসলে আমরা লাস্ট এপিসোডেও এবং এই এপিসোডটাও তো একটু কথা বলবো যে আমাদের যে উইমেন সাকসেস এবং উইমেন ইন্সপিরেশন নিয়ে, যে আমরা যারা অনেকে উইমেন বিভিন্ন জায়গায় কাজ করছি, আমরা তাদেরকেই চিনছি জানছি, তাদের নিয়ে কথা বলছি। কিন্তু অ্যাজ এ হোল যদি আমি বাংলাদেশের প্রেক্ষাপটে বা আমাদের দেশের ব্যাকগ্রাউন্ড থেকে বলি, যে আসলে উইমেনদেরকে সফলতা আনতে হলে তাদের কর্মজীবনে এবং পার্সোনাল জীবনে যদি তাদের ব্যালেন্স করতে হয়, আসলে কোন কোন দিকগুলো আসলে মেনটেন করা উচিত বা ফোকাস করা উচিত, বা কোন কোন জিনিসগুলো অ্যাভয়েড করা উচিত, আপনার মানে আপনার ধারণা কি, বা কি করা উচিত? অ্যাকচুয়ালি ব্যালেন্স করে যে খুব বেশি পারদর্শী হতে হবে এরকম কিছু না। মেয়েদেরকে সবকিছুই পারতে হবে এমন কোনো কথা না। কোনো মেয়ে যদি রান্না না পারে, ইট ডাজন্ট ম্যাটার। বাট যেটা করছে সবগুলো যদি তারা রিলিজিয়াসলি করে, আমার মনে হয় না কোনো প্রবলেম হয়। আর তারপরে একটা মেয়ে যদি থাকে, তার তো ফ্যামিলি আছে, তাদেরও যদি সহযোগিতা হয়, আমার মনে হয় না কোনো প্রবলেম হয়। বাট এই যে মেয়েদের কাছ থেকে এক্সপেক্ট করা যে মেয়েরা যেমন প্রফেশনাল লাইফেও খুব ভালো করবে,
আবার রান্নাও পারতে হবে, আবার বাচ্চাও খুব ভালোভাবে দেখতে হবে। এটা এক্সপেক্ট করা ঠিক না আসলে। এটা তো আমরা ছেলেদের কাছ থেকে এক্সপেক্ট করি না যে সে এক্সপেক্ট রান্না করছি না, পারতেই কারণ হবে। আমাদের আসলে ধ্যান হ্যাঁ, ধারণাটা হচ্ছে যে সে শুধুই চাকরি করবে অথবা কাজ করবে বাহিরে। হ্যাঁ, কিন্তু যেই এবং ও- সেই যেই সাথে হুম হ্যাঁ, এবং সেই এবং যেই সাথে সে হুম হুম সংসারও খুব দেখবে, রান্নাও খুব ভালো পারতে হবে, বাচ্চাকেও তাকে খুব ভালো করে দেখতে হবে। আম, এই যে রোলটা মেয়েদের বেলায় চিন্তা করা হয়, এটা কিন্তু ছেলেদের বেলা করা হয় না। এবং বাট স্পেসিফিক্যালি ছেলেদেরকে আমি বলবো ম্যাডাম হুম ওয়ার্কিং ওমেনদের ক্ষেত্রে, কারণ কি যারা যারা বাসায় কাজ করেন তাদেরও হুম তারাও খুব ভাইটাল একটা পার্ট প্লে করেন, কিন্তু তাদের অনেক সময় ডেফিনেটলি, অনেক ড্রিম স্যাক্রিফাইস করে করেন। কিন্তু তাদের কাছ থেকে কিন্তু ডেফিনেটলি আর এটা এক্সপেক্ট করা হয় না, যেহেতু তারা অলরেডি ডিসাইডেড যে তারা বাসাতেই কাজ হুম থাকবেন এবং বাসার দেখাশোনা করবেন। তাদের কাছে হুম কিন্তু আর এক্সপেক্ট করা হয় না যে তারা বাইরে গিয়ে কাজ করবেন। কিন্তু বাইরে যে ওমেনটা কাজ করেন বা যে মহিলা বাইরে হুম গিয়ে কাজ করেন তার কাছে কিন্তু এটা বরাবরই এক্সপেক্ট করা হয় যে সে বাসায় এসে অবশ্যই বাসার ওটাও কাজ কিন্তু করবে, করতে হবে, বাচ্চা কাচ্চাও দেখবে, রান্না বান্নাও দেখবে। করবে। সো এক্সপেকটেশনটা আসলে অনেক কমানো দরকার। তো আর সো এটার মেয়েদেরকেও জন্য বলবো আসলে যে মেয়েদেরকেও যে একদম মানে সবকিছু পারতে হবে এবং না পারার জন্য যে তাদের গিলটি ফিলিংস থাকবে, এটা থেকেও বের হতে বলি। কিছু যদি না পারে কেউ, ডাজন্ট ম্যাটার, সবারই তো থাকতে পারে শর্টফল। তো এই জিনিসগুলো আসলে ইম্পর্টেন্ট, মানে নিজের মধ্যে ইম্পর্টেন্ট। ছাড়াও হুম, চারপাশের মানুষের মধ্যে আসলে এই ধ্যান ধারণাটা ডেভেলপ করানো হ্যাঁ, উচিত নিজের অ্যাক্টিভিটিস হুম, দিয়ে, যে আসলে আমার কাছ অ্যাবসলিউটলি, থেকে সব এক্সপেকটেশন তুমি করো না, নো, বা আমি হয়তো কেন বা কেন করতে পারবো না। না, এই কেন আমাদের মধ্যে আসলে হুম গিল্টি ফিলিংসটার জন্যই মনে হয় আশেপাশের মানুষ আরো বেশি চাপিয়ে দেওয়ার চেষ্টা করে যে হ্যাঁ ও হুম তো হয়তো বা পারছে না, এটাই তার উইকনেস, এবং এটাই এবং মনে শুধু হয় মানুষ তাই আরো না, ফোকাস করতে অন্যেরা যে চায়। চাপায় তাও না, আমাদের মেন্টালিটিটাই এরকম হয়েছে যে আমি এটা না পারলে আমার কাছে খুব কষ্ট লাগবে, যে আমি ওটাও সামলাতে পারছি না, বাসাও সামলাতে পারছি না। বাট আমি মনে করি যে এটাকে গিলটি ফিলিংস করার কোনো কারণ নাই। এটাই আমার ওকে। ইয়ে। ম্যাডাম, আমি ছোটবেলাটা নিয়ে জানলাম, যে আপনার প্যারেন্টস সম্পর্কে আপনি বললেন, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আমরা জানলাম, আপনি আমাদের সাথে আমরা শেয়ার করেছেন যে পোস্ট ইন্টার্নির পোস্ট সময়। গ্রাজুয়েশন, হ্যাঁ, পোস্ট হ্যাঁ গ্রাজুয়েশনের ইয়েটাও আমার, হ্যাঁ ইটস এ লং ওয়ে, সো আই ওয়ান্ট টু হ্যাঁ, সো শেয়ার আই ইট আই উইথ ওয়ান্ট ইউ। টু, ইয়েস আই ওয়ান্ট টু হুম, নো ইট, যে অ্যাবাউট, যেহেতু ইন্টার্নির পরে আপনি বলছেন ইন্টার্নির সময় আপনার ইউ গট বিয়ে হয়ে ম্যারিড, গেছে। তো হুম তারপরের স্টেজটা আসলে কিরকম ছিল উইথ দ্য কনজুগাল লাইফ এন্ড উইথ দ্য পোস্ট গ্রাজুয়েশন? So that is the most challenging part of my life actually. বলে I না যে think মা বাবার ওখানে হ্যাঁ, everyone's challenging life after everyone's getting exactly. married. Okay. সো আমার বিয়ে হওয়ার পরপরই আমার মেয়েটা হয়, আম, হুম জান্নাত আক্তার। তারপরেই এই তখন আমি সলিমুল্লাতে কেবল ইয়ে হলাম আমার মেয়েটা হওয়ার পরপরই। হুম তো হুম। ওখানে সলিমুল্লাতে কাজ করেছি, তারপর ঢাকা মেডিকেলে টিচিং এ ছিলাম, এবং ওখানে টিচিং এ থাকতে অ্যানাটমি টিচার ছিলাম। সো ইটস এ ভেরি ইন্টারেস্টিং ইয়ে। তো ওখানে থাকতে থাকতে আমার ছেলেও হলো। তো এরপরে আমার চিন্তা হলো যে নাও আই হ্যাভ টু ডু মাই পোস্ট গ্রাজুয়েশন, আমাকে পার্সু And the করা journey দরকার। became এবং more exciting and মোর টাফ, hard. ইটস Yes. হার্ড, ডেফিনেটলি ইটস হার্ড। হুম মানে আমার বাচ্চারা ছোট ছোট, মেয়েটা 3 বছর, ছেলেটা কেবল 6 মাস। ওই সময় আমি শুনলাম যে কার্ডিফে ইউনিভার্সিটি অফ ওয়েলস কলেজ অফ মেডিসিনে একটা খুব সুন্দর একটা ডার্মাটোলজি প্রোগ্রাম আছে, ইজ ডিপ্লোমা ইন ডার্মাটোলজিক্যাল সায়েন্স। তো তখন ওইটা আমি চুজ করলাম, এবং লাকিলি ওই সময় আমার হাজবেন্ডের পড়াশোনাও ঠিক কার্ডিফে ছিল। তো সেটা ইয়ে করে আমি তাড়াতাড়ি করে, ওদেরকে অনেক লেট হয়ে গেছিল, তারপরেও আমি অ্যাপ্লাই করলাম, ইয়ে করলাম। তখন ওরা বললো যে আমাদের একজন ইয়ে করেছে, ক্যান্সেল করেছে, তো এই জায়গায় তুমি চলে আসতে পারো। আমি যখন বললাম যে আমার হাজবেন্ডেরও ওই সময় ওখানে ডিগ্রি আছে, আমি একসাথে যেতে পারলে আমার সুবিধা হয়। তো বাই চান্স খুব চট করে মানে অল অফ এ সাডেন এটা হলো, এবং হওয়ার পরে তার মানে ওই সময় কি অবস্থা দেখো, যে আমার এটা কিন্তু বাচ্চারা ছোট। তাহলে এটা একটা হ্যাঁ, লাইফ টার্নিং একটা ডিসিশন এবং লাইফ টার্নিং লাইফ একটা টার্নিং সিচুয়েশন ডিসিশন। তখন। আমার ওকে। বাচ্চাদের দেখবে কে, আমি কারণ আমার হাজবেন্ড তখন স্টুডেন্ট, আমি স্টুডেন্ট হব, আমার বাচ্চাকে দেখবে কে। আমার আম্মা বাবা তখন আগায় আসলেন, বললেন যে তুমি কিচ্ছু চিন্তা করো না, তোমার বাচ্চারা আমাদের তো আর কোনো ঝামেলা নাই, সো আমরা তোমার বাচ্চাকে দেখতে পারবো, সো তুমি সোজা চলে যাও এবং পড়াশোনা করো। তো এই যে এনকারেজমেন্টটা তখন পেয়েছিলাম, তারপরে ফ্যামিলির যে ইয়েটা ব্যাকআপটা পেয়েছিলাম, এটা পেয়েই আমি চলে গেলাম। তারপরে ওখানে তো 1 বছর পড়াশোনা করলাম। পড়াশোনা করার পরে ইট ওয়াজ এ বিউটিফুল মানে এন্ড এক্সপিরিয়েন্স। ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে এই জিনিসটা আপনার মা করেছে বিধায় আপনি কিন্তু একটা বড় ডিসিশন আপনার এক্স্যাক্টলি, লাইফে নিয়েছেন, এবং টার্নিং এক্স্যাক্টলি, পয়েন্ট ছিল ফর প্রফেশনাল লাইফ অ্যাজ ওয়েল।
অ্যাবসলিউটলি। তো ওখানে যখন পড়াশোনা করি, ইট ইজ এ বিউটিফুল ইয়ে কোর্স অ্যাকচুয়ালি। অ্যান্ড আই হ্যাভ ওয়ার্কড উইথ ডক্টর ফিনলে, ডক্টর মার্কস, তারপরে ডক্টর নাইট, এরা সব বড় বড় অথর আমাদের টেক্সট বুকের। তো ওখানে আমার বেসিকটা তৈরি হয়। তো ওখানে 1 বছর করার পর যখন এটা শেষ হলো, এরপরে আমি ডিসিশন নিয়েছিলাম যে লন্ডনের গাইজে আমি মাস্টার্স করবো ডার্মাটোলজিক্যাল সায়েন্সে। তো এটা করতে যেয়ে আমি তখন খবর পেলাম যে বস্টন ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনে এরকম একটা মাস্টার্স প্রোগ্রাম আছে, খুব ভালো। তো আমি ওই লাস্ট মোমেন্টেই আমার সবকিছু হয় আসলে, তাড়াতাড়ি করে আমি বস্টন ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনে অ্যাপ্লাই করলাম। যেরকম, কারণ আমার ফ্যামিলি আসলে আমার ভাইরা, ছোট 2 ভাই, ওরা এস্টাবলিশড ইন ইউএসএ। তো আমার ওখানে সুবিধা বেশি, আমার সাপোর্টিং সিস্টেম অনেক বেশি। তো আমি চুজ করলাম যে আমি গাইজে লন্ডনে না পড়ে, তখন কিন্তু আমার হাজবেন্ড পড়াশোনা শেষ করে অলরেডি শিপে চলে গেছে, And ও শিপের ক্যাপ্টেন your ছিল। হ্যাঁ, both children were taken care of আমার by your আম্মা mother. আব্বার কাছে, আমার Okay. আম্মা আব্বার কাছে ছিলেন। Okay. তো তখন আমি চুজ করলাম যে আমার আমেরিকাতে যাওয়াই বেস্ট হবে, এবং বস্টন ইউনিভার্সিটির ওই কোর্সটাতে চান্স পাওয়াও খুব কঠিন ছিল। এবং আই সো লাকি যে ওরা আমাকে নিয়ে নিয়েছিল বছরের জন্য, 2 বছরের কোর্স এটা ছিল, এটা মাস্টার্স ইন ডার্মাটোলজিক্যাল সায়েন্স। তো লাকিলি ওটাও পেয়ে গেলাম, পেয়ে সোজা চলে গেলাম ওখানে, ওখানে পড়াশোনা শুরু করলাম। তখন আমার বাচ্চাদের নিয়ে যাওয়ার কথা চিন্তা করলাম। তো Okay. সেই মাস্টার্স ইন ডার্মাটোলজিক্যাল সায়েন্স, এটা এটা আরো সুন্দর একটা কোর্স। মানে আমার যেমন বেসিক্সটা হয়েছে ইউনিভার্সিটি অফ ওয়েলস কলেজ অফ মেডিসিনে, কার্ডিফে, বাট আমার প্র্যাকটিক্যাল যে আমার শেখাটা, এই যে ডার্মাটোসার্জারি, লেজার অ্যান্ড অল আদার থিংস, এটা হয়েছে আমার বস্টন ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনে। এবং ওখানেও মানে সমস্ত হাতে কলমের যে হাতে শিক্ষাটা আর কি, কলমে, সেটা বেসিক্যালি ওখানে হয়েছে। এবং আমাদের Okay. কোর্সটাই ছিল রেসিডেন্সি কোর্সের সাথে। রেসিডেন্সি কোর্স হচ্ছে বেস্ট Okay. কোর্স Yes, হচ্ছে yes, yes, ডার্মাটোলজিতে। yes. তো তাদের সাথে একই কোর্সে আমাদেরকে মাস্টার্স স্টুডেন্টকে পড়াতো। সো একই ভাবে আমরা শিখেছি, একই মানে একটা জিনিস ছিল যে ওখানে কিন্তু লাইসেন্স না পেলে হাত ধরে কিছু করতে দিত না, বাট ওই ইয়েতে ছিল যে আমরা করতে পারতাম। সো হাতে ধরে এগুলো শিখেছি সেই সময়। লেজার, যে সময় লেজার সারা ওয়ার্ল্ড চিন্তা করতে পারতো না, ওই সময় আমরা Okay. লেজার ওখানে সেই দেখেছি। সময়টাতেই ম্যাডাম, সেই সময়টাতে যখন কেবল লেজার বের হয়েছে। সো বের হয়েছে। এই বিরাট বিরাট ডক্টরদের সাথে কাজ করার, ডক্টর অমল কে কুরবানের সাথে, ডক্টর গিলক্রিস্টের কাছে। ডক্টর গিলক্রিস্ট হচ্ছে সারা ওয়ার্ল্ডের অ্যান্টি এইজিং এর মাদার অফ অ্যান্টি এইজিং বলে, তার সাথে কাজ করার অভিজ্ঞতা আছে। তারপরে ডক্টর তানিয়া ফিলিপসের সাথে, আমল কে কুরবান, ডক্টর জ্যাক ভাওয়ানের সাথে। ডক্টর জ্যাক ভাওয়ান হচ্ছে নামকরা ডার্মাটোপ্যাথোলজিস্ট সারা ওয়ার্ল্ডের। তো এই সমস্ত ওয়ার্ল্ড রিনাউন্ড সব লোকজনের সাথে কাজ করে, মানে ইট ওয়াজ সাচ এ নাইস Experience এক্সপেরিয়েন্স, it was, মানে yes. এটা বলে শেষ করা যাবে না। এটা কত কিছু যে শিখেছি, কত কিছু যে জেনেছি। তো ওই সময় আমাদের কোর্স যেটা ছিল, ইট ওয়াজ এ ভেরি ইউনিক কোর্স। এটা নিউ ইংল্যান্ড মেডিকেল সেন্টার, মাস জেনারেল আর ইয়ের সাথে করে হতো, বস্টন মেডিকেল সেন্টার মিলে হতো। এবং আমাদের গ্র্যান্ড রাউন্ড, ইয়ে রাউন্ড সবগুলো আমরা একসাথে সব ইয়ে করতাম। তো মানে শেখার এমন জায়গা একটা যে মানে বলার মতো না, মানে অনেক বড় একটা অনেক প্র্যাকটিক্যাল বড় এবং একটা জায়গা। ভাস্ট একটা এক্সপিরিয়েন্স হয়েছে আপনার। ম্যাডাম তো আপনার তখন তখন আমার জি। মেয়েকে নিয়ে গেছি, আমি একটু বলি। ওই সময় মেয়েকে নিয়ে আমার কাছে রাখতে পারিনি, কারণ এত বিজি ছিলাম, ইয়ে ছিলাম। আমরা মেয়েকে তখন ইয়েতে নিউ ইয়র্কে রাখতে হয়েছে। নিউ ইয়র্কে আমার ভাইরা ছিল, আমার ভাইয়ের কাছে বললেন যে। ছোট ভাইয়ের ওয়াইফ ছিল, তো ওরা দেখাশোনা করতো। তো এই 6 দিন, 5-6 দিন ক্লাস করে শুক্রবার রাতে চলে যেতাম নিউ ইয়র্কে। নিউ ইয়র্কে বাচ্চার সাথে 2 দিন থেকে আবার চলে আসতাম রোববার রাতে, পরের দিন সোমবার থেকে ইয়ে করার জন্য। সো এইরকম একটা লাইফ 2 বছর আমাকে ইয়ে করতে হয়েছিল যখন আমি ডার্মাটোলজিতে মাস্টার্স করছিলাম বস্টন ইউনিভার্সিটিতে। সো দিস ইজ সো ওকে, ইন্টারেস্টিং একদম। ইন্টারেস্টিং। ম্যাডাম, প্রোগ্রামের এই পর্যায়ে আমরা একটু আমাদের কথার মধ্যে একটা বিরতি নিচ্ছি। তার বিরতির মাঝখানে একটা সারপ্রাইজ আছে আপনার জন্য। সারপ্রাইজটা আমরা এখন দেখবো। আচ্ছা। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন।
আজকে একজন বিশেষ মানুষ সম্পর্কে দুটো কথা বলবো, খুব সংক্ষিপ্ত, ও সময় শর্ট। সে ব্যক্তিটাকে আমি চিনি 1999 থেকে টিল নাও, যে আমার সাথে সর্বদা আছে, আমার মেডিকেল স্টুডেন্ট লাইফে, আমার ইন্টার্নশিপ লাইফে, আমার পোস্ট গ্রাজুয়েশন লাইফে, এবং শুধু প্রফেশনাল লাইফে যিনি আমাকে হেল্প করছেন তা না, অলসো আমার পার্সোনাল লাইফে। ব্যক্তিটার নাম হলো ডক্টর জেসমিন মঞ্জুর ম্যাডাম। ম্যাডাম আমার আইডল। ম্যাডাম আমাকে প্রতিটা সেক্টরে যেভাবে সাহায্য করেছেন, ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার বাবাও ছিলেন একজন ডার্মাটোলজিস্ট, কিন্তু আমি বাবাকে পাইনি যখন আমি আমার প্রফেশনাল লাইফ শুরু করি, কিন্তু সেই শূন্যস্থানটা পূরণ করেছেন ম্যাডাম। ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকবার জন্য। শেষ করতে পারবো না ধন্যবাদ দিয়ে, কিন্তু ম্যাডাম আপনার আশীর্বাদের হাতটা সবসময় আমার মাথার উপর যেন থাকে। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ অল দ্য অর্গানাইজার্স to give me a small chance to say something for my dearest Jasmine Manzoor madam. Thank you all. থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, শারমিনা, ও আমার এত প্রিয় একটা মানুষ, থ্যাংক ইউ এত ডক্টর প্রিয় একটা মানুষ। শারমিনা হক আমাদেরকে এই ভিডিওটি দিয়ে সহযোগিতা করার জন্য। ম্যাডাম, হাউ ওয়াজ ইউর ফিলিং সিইং হার? শারমিনা তো আমার মানে শি ইজ দ্য সুইট হার্ট, মানে ওকে আমার স্টুডেন্ট না, আমার মেয়ের মতোই বলবো। সো আই লাভ হার সো মাচ এন্ড শি ইজ সাচ এ নাইস পারসন, অ্যাজ এ পারসন হিসেবে এবং নাইস, অনেক কিছু ডক্টর সে খুব হিসেবে কিন্তু, গুরুত্বপূর্ণ, অনেক ডক্টর ভালো আমরা ডক্টর নিজেরাও হিসেবেও জানি। কিন্তু নাইস। আমি Yes, এখানে একটা এবং জিনিস খুব আমি অ্যাড করতে চাই মলি, এটা খুব ইম্পর্টেন্ট, আমি শারমিনারও জানা উচিত, আমি শারমিনাকে কখনো মনে হয় না মেনশন করেছি। আমি যখন পড়তে যাই ইয়েতে ওয়ালস ইউনিভার্সিটিতে, তখন কিন্তু আমার রেকমেন্ডেশনের দরকার ছিল। শারমিনার আব্বা ডক্টর হক আমার একটা রেকমেন্ডেশন ডক্টর হক দিয়েছিলেন। সো এবং উনি কিন্তু আপনাকে এটাও একদম বললেন চোখ যে বন্ধ তার, করে আমাকে দিয়েছিলেন, চোখ হ্যাঁ, বন্ধ যে করে আমাকে তার একটা রেকমেন্ডেশন দিয়েছিলেন। তার প্রফেশনাল লাইফে তার বাবাকে সে পাননি, উনি পাননি, বাট আপনাকে পেয়েছেন। সো ওই জায়গাটার স্থানটা আপনি পূরণ করেছেন। সো খুবই গুরুত্বপূর্ণ, দুজনই দুজনকে দুটো মেসেজ দিলেন, খুব ভালো লাগলো এটা। এটা শারমিনার বাট জানা দরকার, এবং আজকে আমি বললাম এই অনুষ্ঠানে। আর ম্যাডাম, যে জার্নিটা আমরা একটু আগে শুনছিলাম, খুবই আর ইন্টারেস্টিং বাকি একটা ছিল, জার্নি, যে হ্যাঁ আর একটু হ্যাঁ বাকি বাকি ছিল, ছিল হ্যাঁ। যে অন দা আদার হ্যান্ড আমরা একজনকে আসলে ইনক্লুড করছি না জার্নির মধ্যে, যে যিনি আমি একটু স্যারের কথা যদি জানি, যে তখন স্যার কোথায় ছিলেন এবং স্যার কি করছিলেন ওই মুহূর্তেতে, এবং স্যারের ফ্যামিলি থেকে এই যে বিষয়টা যে আপনি বাচ্চা রেখে গিয়েছিলেন, বা তাদের একসেপ্টেন্সটা, বা তার যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে খুব একটা হয় না, সেই জার্নিটা কিরকম ছিল বা সেই বিষয়গুলো কিরকম ছিল? সো আমার হাজবেন্ডের চাকরি তো তুমি শুনলে, যে ইজ মাস্টার ম্যারিনার ছিল এবং ক্যাপ্টেন ছিল শিপের, এবং তার চাকরিও আমি থাকতাম ওখানে, পড়াশোনা করতাম, বাচ্চারা এদিকে, আর সে থাকতো শিপে, শিপে কাজ করতে হতো। তো আমরা একসময় ওইরকম একটা সময় আমরা কিন্তু স্ক্যাটার অল ওভার দ্য ওয়ার্ল্ড, আমার মেয়ে নিউ ইয়র্কে, আমি বস্টনে, আমার হাজবেন্ড শিপ নিয়ে ঘুরছে সারা ওয়ার্ল্ডে, আমার ছেলে বাংলাদেশে। সো এরকম একটা সিচুয়েশনের মধ্যে থাকতে হয়েছে। ইট ওয়াজ ভেরি টাফ, ডেফিনেটলি ইট ওয়াজ টাফ ফর হিম অ্যান্ড টাফ ফর আস। আমাদের এই জার্নিতে আসলে সবচেয়ে বড় স্যাক্রিফাইসটা আমি যেটা মনে করি আমার বাচ্চারা করেছে। ইয়েস। তো ওইটাই এই যে আমার, এবং আমার মনে হয় না যে ম্যাডাম, আপনার ভিডিও হয়তো বা আজকে লাইভে ওনারা দেখছেন, বাট আমার কাছে মনে হয় না যে দে এভার ফেল্ট এনি রিগ্রেট দ্যাট দে ডিডন্ট গেট দেয়ার মাদার প্রপারলি অর দ্যাট মাদার লাভ, বাট দ্য পজিশন ইউ নট আর। রিয়েলি, ওকে, সেটাই সবচেয়ে ইন্টারেস্টিং যে ওরা কখনো কমপ্লেন করেনি। আমার কাছে মনে হয় যে আমাদের মা হিসেবে আমাদের গিল্ট ফিলিংসটাই মনে হয় বেশি থাকে, বাট বাচ্চারা বোধহয় আসলে খুব ম্যাচিউরিটি থাকে, এবং তারা হয়তো বা মায়ের সফলতাতে এবং মায়ের অনেক
রেদার দেন ফাদার থেকে আমার মনে হয় মায়ের সফলতাতে মনে হয় বাচ্চারা বেশি এনকারেজড অনেক এবং বেশি বেশি খুশি এনকারেজ হয় করে, অনেক হ্যাঁ। বেশি। এবং ওরা কোনোদিন কমপ্লেন করেনি এবং কোনোদিন বলেনি যে, বাট আমি মিস করি ওদের ওই সময়গুলো। But I তো have এই seen আর so কি, many pictures of your personal and personal life. I saw them personally দিস also. ইজ আওয়ার So জার্নি। our and the journey is very interesting. I will say the journey is very interesting কারণ এক একজন কিন্তু এক একটা জায়গায়, মানে কেউ এক কিন্তু একটা একসাথে জায়গায়। না, অনেকটা দিন, এমন না যে 5-6 মাস, ইটস লং ইয়ার্স অফ স্ক্যাটারনেস ওয়ার দেয়ার। সো এট লাস্ট যখন তারপরে একসাথে হওয়া হলো। হুম, তারপরে তো মাস্টার্স করার পরে আমার তখন ইচ্ছা হলো যে আমি ফেলোশিপ করব ওখানে। তো বাট ফেলোশিপ করতে ওখানে যেটা করতে হয় মলি, আমাদের ওখানে লাইসেন্স লাগে। আচ্ছা, উইদাউট লাইসেন্স ইউ ক্যানট ডু এনি ফেলোশিপ। হ্যাঁ, করা তো সম্ভব না। তো তখন আমি নিউ ইয়র্কে চলে গেলাম আমার মাস্টার্সটা শেষ করার পরে, এবং ওখানে আমার ইউএসএমএলই করলাম, যেটা ইউনাইটেড স্টেটস ইয়ে লাইসেন্সিং বোর্ড বলে মেডিকেল যেটা। লাইসেন্স এক্সামিনেশন যেটা, হ্যাঁ, হ্যাঁ। ইউএসএমএলএ বলে ওটা। ফার্স্ট পার্ট পাস করলাম, তারপর সেকেন্ড পার্ট পাস করলাম, করে তারপরে আই ওয়েন্ট ব্যাক টু বস্টন ইউনিভার্সিটি এগেইন ফর মাই ফেলোশিপ। কারণ উইদাউট লাইসেন্সিং there is no fellowship, you ফেলোশিপ cannot do করা any যাবে না। fellowship. So Yes. it was a long journey actually. এই যে ইউএসএমএলই করা, it's not very easy, মানে সব পড়াশোনা Not আবার that সেই easy. এমবিবিএস That, yes. so একদম I শুরু had to do থেকে it. আপনার অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি সব নিয়ে একদম স্টার্ট সব করা কিছু লাগে। পড়তে হয়। এবং Yes. নট অনলি দ্যাট, আমার একটা সুবিধা হয়েছিল যেহেতু আমার ডার্মাটোলজি ব্যাকগ্রাউন্ড আছে, ইউএসএমএলই ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এগুলিতে প্রচুর ডার্মাটোলজি কোশ্চেন থাকতো, ডার্মাটোপ্যাথোলজি কোশ্চেন। তো ওগুলো আমাকে খুব হেল্প করেছে পাস করতে। তো দিস ইজ দ্য জার্নি, অ্যান্ড দেন আই ওয়েন্ট ব্যাক টু বস্টন ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন টু ডু মাই ফেলোশিপ ইন অ্যাডভান্স ডার্মাটোলজি। তো ওটাও 1.5 বছরের, মাস্টার্স ছিল 2 বছরের, তারপরে এটা ছিল 1.5 বছরের কোর্স। তো ওটা করতে যে আবার নিউ মানে এই এক্সপেরিয়েন্স এবং কত কিছু শেখা। উন্ড হিলিং এর উপরেও আমি ফেলোশিপ করেছি। ওই সময় আমাদের ওখানে উন্ড হিলিং এর একটা খুব সুন্দর একটা ইয়ে ছিল, যেটা আমেরিকাতেও অনেক কম জায়গায় ছিল উন্ড হিলিং এর ক্লিনিক। সো এটা ডক্টর টানিয়া ফিলিপস এর সাথে করেছি। আরো কিছু ছিল আমাদের ক্লিনিক্যাল ডার্মাটোলজির সাথে আমাকে অনেকগুলো স্টাডি করতে হয়েছে। তার মধ্যে একটা ছিল ক্রায়ো প্রিজার্ভ গ্রাফ, যেটা ইয়ে হার্ভার্ডের ডক্টর গ্রিন। ইলেকট্রো কটারিং করে যেটা, ওই যে যেটা করা হয় নট রিয়েলি, হার্ডেনিং নট করে রিয়েলি। যেটা। এটা বাচ্চাদের যে ফোর স্কিন থাকে, যেটা সার্কামসিশনের পরে যে ফোর স্কিনটা থাকে, এখান থেকে কালচার করে, ক্রায়ো কালচার করে এটাকে তৈরি করতো শুধু হার্ভার্ডের ওকে। একজন ডক্টর, ডক্টর গ্রিন। তো ওনার সাথে কোলাবোরেশনে আমি একটা স্টাডি করলাম ওটা নিয়ে, এবং খুব ভালো কাজ করতো। তখন উন্ডের উপরে দিলে খুব ভালো হিলিং হতো, তারপরে এগুলোর উপরে অনেক করেছে। তো দ্যাট ইজ এ ভেরি রিচ একটা experience to work with Dr. Howard Green in হার্ভার্ড ইউনিভার্সিটিতে। এবং তখন হার্ভার্ড ইউনিভার্সিটির যখন লাইব্রেরিতে বসে পড়াশোনা করতাম, দ্যাট ইজ সাচ এ ফিলিংস, মানে এটা বলার মতো না। এরপরে আমি তো পেশেন্ট তো দেখা থাকতোই ক্লিনিক্যাল সাইডটা, তারপরে আমি অনেকগুলো মাল্টিপল স্টাডির সাথে ছিলাম। বলেছিলাম যে ডক্টর গিলক্রিস্ট, বস্টন ইউনিভার্সিটি, শি ইজ এ মাদার অফ অ্যান্টি এইজিং। তো ওনার অনেকগুলো ওরকম স্টাডি চলতো, সেগুলোর মধ্যে ইনভলভ ছিলাম। তারপরে এরপরে আমি শেষের দিকে এসে অ্যাপ্লিগ্রাফ বলে একটা বায়ো ইঞ্জিনিয়ার টেকনিকে একটা স্কিন তৈরি করতো। এর মধ্যে সবকিছু আছে স্কিনে, শুধু ইমিউনোলজিক্যাল যে সেলগুলো ওগুলো নয়, এগুলো একদম ইঞ্জিনিয়ারিং টেকনিকে। ওটা তো ফোর স্কিন থেকে ছিল ক্রায়োপ্রিজার্ভটা, আর এটা একদম ল্যাবে তৈরি করা হয়েছিল। তো ওই সময় আমি এগুলো নিয়ে এক্সটেন্সিভলি কাজ করেছি, এবং আই হ্যাভ লার্নড এ লট। মানে এই এক্সপিরিয়েন্স গুলো আমার পরে ডার্মাটোলজি প্র্যাকটিসে খুব হেল্প করেছে। অনেক হেল্প করেছে। এবং প্র্যাকটিক্যাল লাইফে বাংলাদেশে প্র্যাকটিস করার সময় কি এই থেরাপিউটিক এরিয়াগুলো কি ম্যাডাম পেয়েছেন কিনা, যে আমি তো ক্রায়োথেরাপি ক্রায়ো জন্য? প্রিজার্ভ গ্রাফটও পাইনি, তারপরে অ্যাপ্লিগ্রাফটও পাইনি। যতটুকু পেয়েছি ততটুকুই করেছি আর কি। মানে আমি যা কিছু শিখে এসেছি ইউনিভার্সিটি ওয়েলস কলেজ অফ মেডিসিন, তারপরে বস্টন ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন, এইগুলো আমি বাংলাদেশে এসে যতটুকু শিখেছি আমি ওইভাবে করার চেষ্টা করেছি। মানে কোয়ালিটি অফ সার্ভিসটা আমি অলওয়েজ ভীষণ ইম্পর্টেন্স দেই। কোয়ালিটি অফ সার্ভিসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট।
ইম্পর্টেন্ট এন্ড খুবই মানে কোয়ালিটি অফ ইম্পর্টেন্ট। সার্ভিসের উপরে পেশেন্টরাও রিলাই করে, কারণ পেশেন্টরা বুঝে যায় যে ডেফিনেটলি, আসলে হ্যাঁ, আমি আসলে কি কি ট্রিটমেন্টটা পেয়েছি ফ্রম দা রাইট। ফিজিশিয়ান। সো ম্যাডাম, একটু আগে একটা বিষয় নিয়ে আপনি খুবই মন খারাপ করছিলেন যে আসলে বাচ্চাদেরকে আপনি ওই টাইমে মিস করেছেন। আমরা একটা এই বিষয়টাতে আমাদের পক্ষ থেকে একটা ভিডিও আপনার জন্য আছে, ভিডিওটি আমরা এখন প্লে করব, তো দ্যাট আপনার মন খারাপটা কিছুটা যদি আমরা কমাতে পারি আর কি, আমরা খুশি হব, বিকজ প্রোগ্রামের আচ্ছা, মাধ্যমে ইউ আর ট্রাইং। সো আমরা ভিডিওটি ওকে। এখন একটু দেখবো। হ্যালো, আমার নাম হচ্ছে স্যার, আমি হচ্ছি ডক্টর কিশোর মেয়ে। Um, First of all, thank you so much for the opportunity. আমাকে এখানে গল্প শেয়ার করার জন্য। গল্প শেয়ার করবো আমার মায়ের সম্বন্ধে। Um, আমি যেটা প্রথম শুরু করবো ওটা হচ্ছে আম জোকটা আমি মামার সাথে অনেক শেয়ার করতাম। ওটা হচ্ছে আমি আমি তো আমার মামাকে বলতাম যে, "যেই দিন থেকে আমি জন্ম হয়েছি আর চোখ খুলেছি, ওই দিন থেকে আমি দেখি যে তুমি বয়স্ক হচ্ছো।" আম এটা এই জোকে আসলে ট্রুথ আছে। কারণ আমার ছোটবেলার সবচেয়ে vivid মেমোরি হচ্ছে আমার মা পড়াশোনা করছে। আম অ্যান্ড significant ছিল। ওটা হচ্ছে আমরা যখন নিউ ইয়র্কে থাকতাম, আমরা তখন আ ম্যানহাটনে মমকে একটা ক্যাপলিন সেন্টার ছিল, স্টাডি সেন্টার। ওখানে নামায় দিতাম ভোর সকালের মতন সময়। আর তারপর রাত ১১টা না হলে ১২টার দিকে আমরা তুলতাম রাতে। আর এরকম সময় গিয়েছে প্রায় কয়েক মাস থেকে মেবি ১ বছর, ওটার চেয়েও বেশিও হতে পারে। তখন আমি ছোট ছিলাম, ৫-৬ বছর ছিলাম। আর ওটা অনেক একটা সিগনিফিক্যান্ট মেমোরি ছিল। বাট ওই ইমেজটাই আমাকে আসলে অনেক ইন্সপায়ার করেছে পরে। কারণ এটা আমাকে শিখিয়েছে যে হার্ড ওয়ার্ক ছাড়া আসলে কিছু পাওয়া যায় না। আর আমাকে অলসো মাম বলতো যে এই ফেলোশিপ, পড়াশোনা, মাস্টার্স সবকিছু শেষ করার পরে উনি বাংলাদেশে যেতে চায়। অ্যান্ড এই বাংলাদেশে ওনার নলেজটা শেয়ার করতে চায়। And it was very important to her. আর এটা খুব ইম্পর্টেন্ট ওনার জন্য, অ্যান্ড এখন পর্যন্ত ইম্পর্টেন্ট ওনার জন্য। কারণ যতবারই কনফারেন্সে যায়, নতুন প্রসিজার কিছু একটা শিখে, ওর নতুন বই কিছু একটা পড়ে ডার্মাটোলজি সম্বন্ধে, স্কিন সম্বন্ধে, উনি সবসময় শেয়ার করতে চায় বাংলাদেশি পেশেন্টদের সাথে। আর এই অ্যাক্সেস দিতে চাই এই প্রসিজারগুলো আর নলেজগুলো। অ্যান্ড এটা খুব ইন্সপিরেশনাল। অ্যান্ড আই হোপ যে এটা অন্য কাউকেও ইন্সপায়ার করে একদিন। Again, thank you so much আমাকে এই অপরচুনিটি দেওয়ার জন্য। I love you, Mom. লাভ ইউ বাবা। তো থ্যাংক ইউ জান্নাত আপু আমাদেরকে ভিডিওটি পাঠানোর জন্য, এবং এই ভিডিওটি করতে আমাদেরকে সহযোগিতা করেছেন ম্যাডামের নিস ইউকে থেকে, সাদিয়া। তো আমি থ্যাঙ্কস জানাচ্ছি দুজনকেই টু গিভ দ্যাট সারপ্রাইজ ভিডিও টু আস। তো আমি আশা করি একটু আগে ম্যাডামের যে বিষয়গুলোতে মন খারাপ হয়েছিল, ঠিক সেই বিষয়গুলো কিন্তু সে তুলে ধরেছে। দ্যাট ওয়াজ নট প্রি-ডিসাইডেড, that what you were actually worried about and upset about. So এই বিষয়গুলো কিন্তু সে মার্ক করেছে যে তার মনের মধ্যে ওই বিষয়গুলো রয়ে গেছে, যখন আপনি পড়াশোনা করতেন, ঘুম থেকে উঠে আপনাকে পড়াশোনা করতে দেখতো, বা যে বিষয়গুলোতে আপনি ইন্সপায়ার করতেন, সেগুলো কিন্তু সবই আপনার ক্যারিয়ার রিলেটেড ইস্যুগুলোতেই সে ফোকাস করছে। সো শি ইজ ভেরি মাচ প্রাউড অফ ইউ। সো দে আর ভেরি স্ট্রং। আমার বাচ্চারা, আমি দেখেছি যে যে বাচ্চারা বাবা মা পেয়ে বড় হয়েছে, বাট আমার বাচ্চারা তো অনেক কম পেয়েছে বাবা মাকে। তো দে আর ভেরি স্ট্রং, দে আর ভেরি সেলফ সাফিসিয়েন্ট অ্যান্ড দে আর নাইসেস্ট হিউম্যান বিং। তো আমি বলি যে এই জন্য কন্টিনিউয়াস যে মা বাবার
ইয়ে দিলেই যে বাচ্চারা ভালো হয় তাই না, বেশ কিছু জিনিস আছে যেগুলো এগুলো ম্যাটার করে, এটাতে যে matter বাচ্চারা করে। Yes, কিরকম হবে the ভবিষ্যতে। born and brought up things also, to অলসো see ভেরি her, ইম্পর্টেন্ট। their mother and father আর working. That বাচ্চারা তো শেখে যেটা মা বাবা যেটা করে সেটা থেকে, সেটা ওদেরকে যে হাতে তুলে যেটা শেখানো হয় সেটা না। সেটা তো থেকে। আই দে আর ভেরি এটা স্ট্রং। খুবই আই লাভ হিম, আহ, এটা লাভ ইউ আব্বা। ও জি, নর্থ সে আমাদের, ক্যারোলিনাতে থাকে, আর হ্যাঁ, ওর হাজবেন্ড কিন্তু একজন ডক্টর, এবং ও okay, এখন মানে কোভিড সিচুয়েশনে ইজ এ ফ্রন্ট লাইন ফাইটার, frontline নাভেদ, fighter. ডক্টর নাভেদ মনির। সো Okay. তো ওকে নিয়ে আমরা খুব টেনশনে থাকি আসলে, বাচ্চাটা ইয়ে ইনশাআল্লাহ, করছে। হোপ ফর দ্য বেস্ট। সো আমাদের আজকের যে লাইভ প্রোগ্রামটা আমরা করলাম, অনেক বিষয় জানলাম ম্যাডাম, দ্যাট আই ডিডন্ট নো বিফোর। সো অনেক কিছুই আমি আজকে জানলাম, এবং তার জার্নি ইজ ভেরি মাচ ইন্টারেস্টিং অ্যান্ড হার্ড অ্যান্ড ভেরি মাচ লার্নিং অলসো। আজকে যে প্রোগ্রামটা আমাদের প্রেজেন্ট করেছেন যে রিজুভা বাই ডক্টর ইরিন, আমি ইরিন আপু সম্পর্কে একটু বলি। ইরিন আপু যেটা বলেছে যে ম্যাডাম ওয়াজ অলসো এ মেন্টর অফ হার, যে ইরিন আপু আপনাকেও একজন মেন্টর হিসেবে বলেছেন আপনার, এবং সেই সাথে আপনার সাথে তার সম্পর্কের কথাটা আমার সাথে শেয়ার করেছিলেন। আমি যদি একটু ইরিন আপু সম্পর্কে আপনার কাছ থেকে জানি, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি, আমাদের এই ইরিন আপু সম্পর্কে আপনার এই বক্তব্যটির পরে আমাদের এই সিচুয়েশনে আসলে কি করা উচিত সেটা শুনে আমাদের প্রোগ্রামটি শেষ করব। এরিন ইজ এ সুইট হার্ট। ওকে দেখছি তো Yes, কতদিন থেকে ওকে দেখছি। শি ইজ এ ভেরি হার্ড ওয়ার্কিং, শি ইজ ভেরি ফোকাসড, শি ইজ ভেরি yes. ফোকাসড। She's আর very hardworking. Yes. she is very hardworking and she is very focused and she is doing so well actually, যেটা ও ডিজার্ভ করে। ও তো পেশেন্টদের জন্য করে, প্লাস ও লেখে অনেক, এই লেখাগুলো কিন্তু আমাদের ইয়েতে, সোশ্যাল ইয়েতে, এগুলো অ্যাওয়ারনেসে খুব ভালো কাজ করে। ওর লেখাগুলো সোশ্যাল মিডিয়া গুলোতে যে ডেফিনেটলি ওর পোস্টেড হয়, হ্যাঁ, আমি নিজেও পড়ি। তো আমি পড়া মানে হচ্ছে আমি যে বিং এ ডক্টর আমি নিজে পড়ছি, পড়ি। তো হ্যাঁ, ইয়েস, তো আদার পিপলরা তো আরো এনথুসিয়াস্টিকলি পড়বে, বিকজ যে আর বিশেষ করে এগুলোর স্কিনের। উপরে এরিনের যে গুণটা আছে, শি ইজ ভেরি ডাউন টু আর্থ, শি ইজ ভেরি রেসপেক্টফুল টু এভরিবডি। সো দ্যাট এভরিওয়ান ইজ ভেরি অলসো মাচ। এরিনের সাংঘাতিক একটা গুণ। সো আমি তো মাঝে আই মাঝে মনে করি রিয়েলি, যে আপুর আসলে সিঙ্গার হওয়া উচিত ছিল, দ্য ভয়েস। মানে ভয়েসটা সবসময় খুব কুল এবং খুব সুইট থাকে, মানে ভয়েসটা কখনোই মানে ইয়ে হয় না, অলওয়েজ বাট শি ইজ এ ভেরি গুড হিউম্যান বিং অ্যাজ ওয়েল। আমি শি ইজ, yes. আই লাভ হার আমাদের সো মাচ। আমাদের আজকের প্রোগ্রামটি আমরা প্রায় শেষ পর্যায়ে আছি ম্যাডাম। আমাদের এখন যেহেতু কারেন্ট সিচুয়েশন, আমরা সবাই যে যার মতো করে যার যার দিক থেকে ফাইট করে যাচ্ছি, ফিজিক্যালি হোক, মেন্টালি হোক, ফিনান্সিয়ালি হোক, ফ্যামিলিগত ভাবে হোক। কারো না কারো ফ্যামিলিতে আসলে করোনা ধরা পড়ছে, অনেকের ফ্যামিলিতে আসলে অনেকে মারাও যাচ্ছে। এখন আমাদের ফ্যামিলির দিকে চলে এসেছে, আগে দূরে ছিল, এখন আস্তে আস্তে ফ্যামিলির দিকে চলে আসছে। এবং এই প্রেক্ষাপটে যদি আসলে আমাদের এই প্র্যাকটিস গুলোকে যে আমরা করছি, টেলিমেডিসিন বা পেশেন্টের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য থাকবে, এবং ডার্মাটোলজিতে আসার জন্য আসলে আমাদের মেয়েরা কি করতে পারে, সেই দুটি বিষয়ে যদি একটু বলেন, আমরা প্রোগ্রাম আজকে এখানে শেষ করবো যদি। ডার্মাটোলজি নিয়ে যদি ফার্স্টে বলে নেই, যে ডার্মাটোলজি অনেকে আছে শর্টকাট ওয়ে খুঁজে বের করার চেষ্টা করে, বাট আমার মনে হয় না দেয়ার ইজ এনি শর্টকাট। ইউ হ্যাভ টু বি ভেরি নলেজেবল অ্যাকচুয়ালি। হ্যাঁ, তো ওয়েন ইউ আর রিচ উইথ নলেজ, এবং সেই সাথে যদি গুড সার্ভিস দেয়াটাও ইনকর্পোরেট করতে পারে উইথ নলেজ, কারণ আমাদের কিন্তু প্রচুর ট্যালেন্টেড ডার্মাটোলজিস্ট আমাদের বাংলাদেশে আছে। তারপরে অ্যাস্থেটিক ডার্মাটোলজিও তো অনেক ইয়ে করছে, বুমিং এখন ইয়েতে মানে এখন বাড়ছে, রিসেন্টলি অনেক আসছে, হ্যাঁ। রিসেন্টলি বাড়ছে। সো আমি যেটা সবাইকে অ্যাডভাইস করব, টু গিভ দ্য বেস্ট, মানে কোয়ালিটি অফ সার্ভিস থাকতে হবে। পেশেন্ট আসছে, বসলে তার হিস্ট্রিটা ভালো করে শুনতে হবে, তাকে ভালো করে এক্সামিন করতে হবে, তার হিস্ট্রিগুলো ঠিক মতো নিতে, পাস্ট হিস্ট্রি, সে মেডিসিন কি খাচ্ছে তার হিস্ট্রি, তাকে থরলি এক্সামিন করতে হবে। পেশেন্ট প্রাইভেসি মেনটেন করতে হবে, কারণ পেশেন্টকে সবার সামনে তো এক্সামিন করা যাবে না। সো এক্সামিনেশন পেশেন্টকে খুব দরকার। তারপরে এই যে আমি ডায়াগনোসিস করলাম, পেশেন্টের সাথে এটা নিয়ে আলাপ করা, যে আমার ডায়াগনোসিসটা কি, এটা কি ধরনের ডিজিজ, এগুলো আমি মনে করি যে খুব ইন্টিগ্রাল পার্ট অফ সিং এ পেশেন্ট। আর তারপরে আমি যে ট্রিটমেন্ট দিচ্ছি, সিনসিয়ারলিও করা উচিত কিছুটা। ডেফিনেটলি আমি যে ট্রিটমেন্ট দিচ্ছি সেটা নিয়ে পেশেন্টকে একটু ব্রিফ আপ করা। তারপরে শুধু তাই না,
এই অসুখটা যে হয়েছে এটাকে কিভাবে প্রিভেন্ট করা যায় সেগুলো পেশেন্টকে বলে দেওয়া, তারপরে হ্যান্ড আউট গুলো পেশেন্টকে দেওয়া, যেমন সান প্রোটেকশন বলছি আমি, সান প্রোটেকশনের উপর যদি আমি একটা হ্যান্ড আউট দিয়ে দিই এটা পেশেন্টের জন্য খুব কাজে লাগে। সো এই যে কোয়ালিটি অফ সার্ভিস টা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমার মনে হয় নলেজ লেভেল তো থাকতেই হবে, অ্যাজ ওয়েল অ্যাজ এই কোয়ালিটি সার্ভিসটাও আমাদেরকে দিতে হবে। আর জানার ইচ্ছা তো এটা জানার কোনো শেষ নাই। আমাদের জানার কথা যদি বলো, আমরা তো সারা বছরই কন্টিনিউয়াসলি আমরা কনফারেন্স করতে পারি, নতুন জিনিস শিখে। দিস ইজ মাই ওয়ান অফ প্যাশন, যেটা আমার মেয়ে বলছিল যে এটা কিছু নতুন কিছু শিখে এসে বাংলাদেশে যদি আমি এটা করতে পারি, আমাদের পেশেন্টদের জন্য যদি এটাকে অ্যাভেলেবল করতে পারি, দ্যাট ইজ দ্য বেস্ট থিং টু ডু, ইউ নো। সো উই ডু ইট। এবং সবার জন্য যারা নতুন শুরু করতে চায় তাদেরকে বলবো যে নলেজ লেভেল থাকতেই হবে, সেই সাথে কোয়ালিটি সার্ভিস দিতে হবে আমাদের পেশেন্টদেরকে। দিস ইজ ভেরি এসেনশিয়াল। আর এই কোভিড সিচুয়েশনে আমি যেটা বলবো, দিস ইজ এ ইউনিক সিচুয়েশন ফর হোল ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি। আমরা কল্পনাও করতে পারতাম না যে এরকম একটা সিচুয়েশনে আমাদেরকে আসতে হবে। তো এখন সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদের সেলফ প্রোটেকশন। মানে আমরা তো জানি যে কি করলে প্রোটেক্টেড থাকা যায়, কিভাবে আমরা কোভিডে ইনফেক্টেড হব না, এবং এটাও আমাদের জানতে হবে যে কিভাবে আরেকজনে কোভিডে ইনফেকশন আমার থেকে না হতে পারে। তো এই জিনিসগুলো এখন বলে যে এখন তো সিচুয়েশন এত চেঞ্জ হয়েছে, বলে যে ইফ আই ডোন্ট ওয়্যার মাস্ক সো আই এম নট রেসপেক্টিং পিপল অ্যারাউন্ড মি। সো মানে পুরো জিনিসটাই চেঞ্জ হয়ে গেছে, যে ইট ইজ নট মাস্ক পরিয়ে আমরা শুধু আমাদের প্রোটেকশনের জন্য না, এটা আমাদের সারাউন্ডিং এ যারা আছে তাদের প্রোটেকশনের জন্য পড়ে। এই যে হাতটা ধোয়া, ইটস এ ভেরি সিম্পল থিং, কিন্তু বাট আমাদেরকে অভ্যাস করতে সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে। এখনো এটা অনেক অ্যাওয়ারনেস নাই, এখনো নাই। এবং এটা না থাকলে আমাদের জন্য খুব অসুবিধা হবে। জানি না কবে এই কোভিড সিচুয়েশন ওভার হবে, বাট সবাইকে যেটা বলবো যে বি স্ট্রং, বি পেশেন্ট, এবং পার্সোনাল যে প্রোটেকশন গুলো আছে এগুলোকে খুব ভালো করে শিখে নিয়ে একদম মেটিকুলাসলি এগুলো প্র্যাকটিস করা, এবং করলে পরে আমরা এই কোভিড সিচুয়েশন থেকে উদ্ধার পাবো। So this is Madam, Aske, so much thank you that you attend this live program এবং আজকে অনেক গল্প করলাম আমরা আসলে ডিজিজ নিয়ে, আজকে কথা কম বলেছি, অন্য অনেক কিছু নিয়ে যেটা আমাদের জানা হয় না অনেক সময়। সো আমাদের উদ্দেশ্যও ছিল to know all the things, all the struggle, all the interesting journeys as well. সো আমরা আজকে এখানেই প্রোগ্রামটা শেষ করব। অনেক ধন্যবাদ, এবং আপনার মেয়েকে পার্সোনালি ধন্যবাদ that the way you were upset and she just made the day for you. সো আজকে এখানে আমরা শেষ করছি। নেক্সট টাইম আবার কখন আমরা একটা প্রোগ্রামে অথবা কোনো ডিজিজ, পার্টিকুলার ডিজিজ এরিয়া নিয়ে কথা বলবো। সো থ্যাংক ইউ সো মাচ ফর thank you so much Molly. So bring these beautiful things for me. Thank you, and thanks Erin. Thanks Dr. Erin too. So আমাদের আজকের প্রোগ্রামটি ছিল ডক্টর ডক আমার কথা, which was presented by Dr. Erin Rizova. So আমরা বেস্ট অফ লাক জানাচ্ছি ইরিন আপুকেও, যে আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য এই প্রোগ্রামগুলোর মাধ্যমে নিজেদের সাথে কথা বলার জন্য। তো ম্যাডাম অনেক ধন্যবাদ, আবারও কখনো দেখা হবে। আজকে এখানে শেষ করছি ম্যাডাম। জি, গুড নাইট ম্যাডাম। দর্শকদের অনেক ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম, বাই। You're welcome, bye bye.